রাজা বীরেন্দ্রর মৃত্যুর পর থেকে নেপালে মাওবাদী নেতা প্রচণ্ডের নেতৃত্বে রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হতে শুরু করে। মাওবাদীদের সশস্ত্র শাখা পিপলস লিবারেশন আর্মির অন্যতম যোদ্ধা দুর্গার নেতৃত্বে নেপালে গড়ে ওঠে সশস্ত্র আন্দোলন। এরপর 2006 সালে মাওবাদীরা অস্ত্র ছেড়ে আবার গণতন্ত্রে সামিল হয়। আর ওই 2006 সালেই রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতাচ্যুত হয়েছিলেন। এরপর 2008 সালের মে মাসে সংবিধান সংশোধন করে 240 বছরের পুরনো রাজতন্ত্র ভেঙে নেপালে প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। 2015 সালে অনুমোদিত হয় নতুন ধর্মনিরপেক্ষ সংবিধান। কিন্তু এই কথা কেন বললাম জানেন? তার কারণ কি অদ্ভুত দেখুন, ওই রাজতন্ত্রের অবসান ঘটিয়ে যারা গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সরকার গঠন করলেন, আজ তারাই বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন। 2008 থেকে 2025 গত এই 17 বছরে 13 বার সরকার বদল হয়েছে নেপালে। আমজনতার একটা বিরাট অংশ তাই আবার ভরসা রাখতে চাইছে ওই রাজতন্ত্রেই। মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল ওরফে সেই প্রচণ্ডের ডাকে সাড়া দিয়ে রাজতন্ত্র উচ্ছেদের দাবিতে সশস্ত্র বিপ্লবে অংশ নিয়েছিলেন যে প্রাক্তন মাওবাদী কমান্ডার দুর্গা প্রসাদ, সেই দুর্গাই এখন নেপালে ফের একবার রাজতন্ত্র ফেরাতে এবং হিন্দু রাষ্ট্রের দাবিতে আন্দোলন গড়ে তুলেছেন। নেপালের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই আন্দোলনে যুক্ত হয়েছে একমাত্র রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি, রয়েছে বেশ কিছু হিন্দুবাদী সংগঠনও। আর এই আন্দোলনের পরিচালনার জন্য তৈরি হয়েছে জয়েন্ট পিপলস মুভমেন্ট কমিটি। আর এই কমিটির অন্যতম নেতাই হলেন ওই দুর্গা প্রসাদ। গত মার্চ মাসে কাঠমান্ডুতে বড় ধরনের আন্দোলনের তিনি সূচনা করেছিলেন বলে নেপাল পুলিশের অভিযোগ। আর মুভমেন্টকে পরোক্ষে সমর্থন জানাচ্ছেন নেপালের একটি বিরাট অংশ, যার মধ্যে ওই জেনজেট আন্দোলনকারীদেরও অনেকেই রয়েছেন বলে মনে করা হচ্ছে। আসলে নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি চীনের প্রতি অতি ঘনিষ্ঠ বলেই পরিচিত। কিন্তু নেপালের আম জনতার একটা বিরাট অংশ চীনের সঙ্গে নেপালের সখ্যতার বিরোধী, বরং তারা অনেক বেশি ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে আগ্রহী। এখানেই তবে বিরোধিতার আসল কারণ লুকিয়ে আছে নাকি? চীনের আগ্রাসন মেনে নিতে পারছে না নেপাল, তাই এক সময়ের মাওবাদী নেতারাও চাইছেন নেপালের রাজতন্ত্র ফিরিয়ে আনতে। কে হবেন নেপালের রাজা? ইতিমধ্যেই নেপালের সঙ্গে চীনেরও সম্পর্কে চির ধরতে শুরু করেছে। গত জুলাইয়ে নেপালে অবস্থিত চীনের রাষ্ট্রদূত চেন সং দুটি বাস নিখোঁজ হওয়ার ঘটনায় নেপালের প্রচেষ্টাকে প্রকাশ্যে উপহাস করেছিলেন। এক্ষেত্রে আবার নেপালের তরফে ভারতের সাহায্য নেওয়ার বিষয়টিকেও কটাক্ষ করেছিলেন তিনি। চীনের রাষ্ট্রদূতের মন্তব্যের কড়া সমালোচনা করে নেপালের গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলি। জনমানুষেও চীনের এই অপ্রয়োজনীয় অনুপ্রবেশের তীব্র নিন্দা করা হয়েছিল। এর আগেও ভারতের সঙ্গে নেপালের বিদ্যুৎ বাণিজ্য এবং অন্যান্য অর্থনৈতিক সম্পর্ককে উপহাস করেছিলেন ওই নেপালে থাকা চীনের রাষ্ট্রদূত, যা মূলত ধীরে ধীরে নেপালের আম জনতাকে চীনের বিমুখ করে তুলেছে বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটা অংশ। একবার খেয়াল করে দেখুন, সেই চীনের টিকটক মাধ্যম, একমাত্র চীনের টিকটক মাধ্যমকে বাদ দিয়ে বা ছাড় দিয়ে বাকি সমস্ত সোশ্যাল মাধ্যমকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে নেপালের সরকার, যা আর মেনে নিতে পারেনি ওই নেপালের জেনজেট। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় এবার সরকারের পতন ঘটাতেই পথে নেমেছে তারা। যেখানে তরুণ প্রজন্ম পথে নেমেছে, আন্দোলন সংগঠিত করেছে,
খেয়াল করে দেখুন, সেখানে সেখানে সরকারের পতন অনিবার্যভাবেই সংগঠিত হয়েছে, সেটা শ্রীলঙ্কা হোক কিংবা বাংলাদেশ। আর এবার সেই তালিকায় কি নাম আসতে চলেছে নেপালের? নেপালের রাজতন্ত্র ফিরে এলে কে হবেন রাজা? আপনাদের জানিয়ে রাখি, শেষ রাজা ওই জ্ঞানেন্দ্র আর রাজপ্রাসাদে থাকেন না। ক্ষমতাচ্যুত হবার পর জ্ঞানেন্দ্র নেপালের সাধারণ নাগরিক হিসেবে কাঠমান্ডুর নির্মল নিবাসে বাস করেন। তার কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতাও নেই, অনুমতি নেই ওই রাজপ্রাসাদে যাওয়ার, এমনকি সরকারি কোনো সুবিধাও তিনি পান না। এবার কি তবে আবার তার হাতেই ক্ষমতা তুলে দেওয়া হবে, নাকি নতুন রাজা নির্বাচন করবে ওই নেপালের আম জনতা? এ প্রশ্নের উত্তর অবশ্য সময় দেবে। তবে ভারতের অত্যন্ত কাছের প্রতিবেশী নেপাল যেমন ভারতের পাশে থেকেছে, তেমন নেপালেরও পাশে রয়েছে ভারত। সে ভূমিকম্পই হোক বা অন্য যে কোনো সমস্যা, দিল্লি বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ওই কাঠমান্ডুর দিকে।